আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। এই অনন্ত জিজ্ঞাসা, বিস্ময় এবং সুখ ও দুঃখের অন্তর্লীন ইতিহাস জড়িয়ে রয়েছে এই নিম্ন হিমালয়ের প্রান্ত সীমা জুড়ে, যে পার্বত্য শ্রেণী ঘেরা উপত্যকা এবং জলস্রোত রয়েছে সেখানে। তবে কিছু কিছু স্থান আছে যেখানে মোহময়ী আকর্ষণে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এখানে ঘুরতে আসেন। এইভাবেই কোনো এক শান্ত উপত্যকা ধীরে ধীরে হয়ে ওঠে ব্যস্ততম পর্যটন শহর। এমনই একটি পর্যটন শহর নৈনিতাল, শৈল শহরও বটে, যেখানে আমরা এখন রয়েছি। আমরা ধীরে ধীরে এই অঞ্চল ঘুরে দেখব এবং জেনে নেব এখানকার ইতিহাস, ভূপ্রকৃতি এবং নগর জীবনের কথা। নৈনিতাল। নৈনিতাল শব্দের মধ্যে দুটো শব্দ রয়েছে। স্থানীয় কুমায়ুনি ভাষায় নৈনি শব্দের অর্থ নয়ন মানে চোখ, তাল অর্থাৎ ঝিল। এই নৈনিতাল শব্দটির উৎপত্তির পিছনে একটি পৌরাণিক উপাখ্যানও আছে। সেটা হচ্ছে যে সতীর মৃতদেহ নিয়ে শিব যখন বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রান্তের মতো পরিভ্রমণ করছিলেন, তখন ভগবান বিষ্ণুর ছুড়ে দেওয়া সুদর্শন চক্রে তার দেহ খণ্ড বিখণ্ড হয় এবং সেই খণ্ডগুলি যেখানে পড়ে সেখানে একটি শক্তিপীঠ হিসেবে চিহ্নিত হয়। সারা ভারতবর্ষে যে 52টি শক্তিপীঠ রয়েছে, এটি তার অন্যতম। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে লোক কথার সঙ্গে বাস্তবিক ইতিহাসের সবসময় যে সম্পর্ক থাকবে এমনটা নাও হতে পারে। অথচ ভারতবর্ষের পৌরাণিক কাহিনী, রামায়ণ মহাভারতের বিভিন্ন জায়গায় কিন্তু দেখা গেছে এইসব বিভিন্ন প্রাকৃতিক অঞ্চল যা চমকপ্রদ ইতিহাস রয়েছে সেগুলো জুড়ে রয়েছে। এটাই হচ্ছে বিস্ময়কর। আজ আমরা এই নয়না দেবীর মন্দিরের সামনে রয়েছি, তার ভিতরে যাব। পাহাড়ের ওপর থেকে দেখলে এই ঝিলকে একটি মানুষের চোখের মতোই মনে হয়। লোককথা অনুযায়ী দেবীর দক্ষিণ নয়ন পড়েছিল এখানে, কিন্তু মন্দিরের ফলক থেকে জানা যাচ্ছে দেবীর বাম চোখ থেকেই এই শক্তিপীঠের উৎপত্তি হয়। যদিও একই দাবি করা হয় বিহারের মুঙ্গেরে অবস্থিত চণ্ডিকা স্থান এবং হিমাচল প্রদেশের বিলাসপুর অঞ্চলের নয়না দেবী মন্দিরে। লোককথার সঙ্গে জড়িয়ে থাকে স্থানীয় মানুষের বিশ্বাস। তবে এই মন্দিরের একটি বাস্তবিক ইতিহাসও আছে। ঠিক কবে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল সেটা সম্পর্কে ধোঁয়াশা রয়েছে। তবে 1840 থেকে 1850 সালের মধ্যে, যখন বাণিজ্যিক এবং প্রশাসনিক কারণে ইংরেজদের উদ্যোগে এখানে গির্জা, শৈলাবাস এবং অফিস ভবন তৈরি হতে শুরু হয়েছিল, সেই সময়ের নথিপত্র বলছে এই মন্দির ছিল আরেকটু ওপরে, অর্থাৎ মল্লিতাল অঞ্চলে, পাহাড়ের কোলে। 1880 সালের 18ই সেপ্টেম্বর টানা দুদিনের প্রবল বৃষ্টির জেরে এক ভয়াবহ ধস নেমে এসেছিল। তাতে ধ্বংস হয়েছিল ভিক্টোরিয়া হোটেল পার্শ্ববর্তী নয়না মন্দির এবং কয়েকটি প্রশাসনিক ভবন। ভূস্খলনের তীব্রতা এতটাই ছিল যে মন্দিরের ধ্বংসাবশেষ ঝিলের জলে নেমে এসেছিল। পরবর্তীকালে মন্দিরকে ঠিক এইখানেই পুনর্নির্মাণ করা হয়েছে। ভিডিও করা এখানে বন্ধ রাখতে হচ্ছে, কারণ নিয়ম অনুযায়ী মন্দির চত্বরে যে কোনো ধরনের ফটোগ্রাফি বা ভিডিও চিত্রগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বলছি, ছবি বা ভিডিওতে নয়, এই রকম পাহাড়ের কোলে অবস্থিত এই ঐতিহাসিক মন্দিরটির সৌন্দর্য এবং তার মাহাত্ম্য অনুভব করতে হলে আসুন স্বচক্ষে দেখে যান। পারলে আশ্বিন এবং চৈত্র মাসের নবরাত্রিতে আসুন। নৈনিতালে আসার সহজতম এবং নির্ঝঞ্ঝাট রাস্তা হচ্ছে কাঠগোদাম রেল স্টেশন থেকে নেমে
বাসে অথবা প্রাইভেট ক্যাবে করে চলে আসা। দূরত্ব মাত্র 36 কিলোমিটার। কিন্তু আমাদের হাতে সময় না থাকার জন্য আমরা কিন্তু সড়ক পথে বেরিয়ে পড়েছিলাম দিল্লি এয়ারপোর্ট থেকে। সেখান থেকে মুরাদাবাদ হয়ে রুদ্রপুর এবং হলদোয়ানি হয়ে নৈনিতাল। এই সমস্ত পথের দূরত্ব 306 কিলোমিটার। আমরা প্রায় 3 ঘন্টা পরে এসে পৌঁছলাম মুরাদাবাদ, যার দূরত্ব 180 কিলোমিটার। পরবর্তী গন্তব্য রুদ্রপুর। এই রুদ্রপুর কিন্তু একটি ইন্ডাস্ট্রিয়াল টাউন। এরপরে আমাদের গন্তব্য হলদোয়ানি, অর্থাৎ 32 কিলোমিটার দূরে। এই হলদোয়ানি কিন্তু উত্তরাখণ্ডের খুব ব্যস্ততম এবং শহর, এবং এটাকে বলা হয় অর্থনৈতিক রাজধানী। এই হলদোয়ানি থেকে দেখুন রাস্তা ধীরে ধীরে নৈনিতালের দিকে চলে গেছে। প্রায় 48 কিলোমিটার দূরে কিন্তু নৈনিতাল। এইবার এই হলদোয়ানি থেকেই কিন্তু ভাভার অঞ্চল আস্তে আস্তে পাহাড়ি ঢাল বেয়ে উপরে উঠছে, এবং যত রাস্তা এগোচ্ছে দেখবেন রাস্তার দুধারের দৃশ্যাবলী কিন্তু বদলে যাচ্ছে। ঝোপঝাড় এর বদলে ধীরে ধীরে লম্বা লম্বা গাছ, এবং সেগুলো শাল, সেগুন, কখনো সাইপ্রাস, এইসব গাছে কিন্তু ভরে যাচ্ছে। আস্তে আস্তে আমরা নৈনিতালের দিকে এগোচ্ছি, এবং কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব অর্থাৎ সেই আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অবজারভেশনাল সায়েন্স। মহাকাশ বিদ্যা এবং মহাকাশ বিজ্ঞান এইসব নিয়ে চর্চার জন্য এই অঞ্চলটি বিশেষভাবে খ্যাত। আপনি যদি দক্ষিণ দিক থেকে আসেন তাহলে নৈনিতাল শহরে ঢোকার ঠিক আগেই কিন্তু 9 কিলোমিটার আগে পড়বে এই অ্যারিস। এর একটি বিশেষত্ব হচ্ছে পৃথিবীর একটি বিশেষ অঞ্চল, অর্থাৎ 79 ডিগ্রি ইস্ট এই দ্রাঘিমাংশে অবস্থিত, অর্থাৎ পৃথিবীর গোলার্ধের 180 ডিগ্রি ঠিক মাঝখানে এর অবস্থান। সেই জন্য মহাকাশ বিদ্যা চর্চার দিক থেকে এবং বায়ুমণ্ডলের নানান স্তরের গবেষণা চালানোর জন্য এই প্রতিষ্ঠানটি কিন্তু আন্তর্জাতিকভাবে খ্যাত। অর্থাৎ অ্যারিসে পৌঁছানো মাত্র আপনি কিন্তু প্রায় পৌঁছে গেলেন নৈনিতালে। নৈনিতাল একটি জনপ্রিয়তম শৈল শহর হিসেবে গড়ে ওঠার পিছনে যে ভূপ্রকৃতিগত কারণ রয়েছে, চলুন একবার সেটা জেনে নেওয়া যাক। নিম্ন হিমালয় বা শিবালিক অঞ্চল যেখানে শেষ হয়েছে, সেখানেই শুরু হয়েছে তরাই এবং ভাভার অঞ্চল। সবুজ বনভূমি, ঝোপঝাড় পাইন ও সাইপ্রাস গাছ দিয়ে ঘেরা এই উপত্যকা অঞ্চলে রয়েছে অসংখ্য হ্রদ বা ঝিল। সমতল ভূমি থেকে পাহাড়ি ঢাল যেখানে শুরু হয়েছে, সেখান থেকে প্রায় 42 কিলোমিটার দূরত্বে রয়েছে এই নয়নাভিরাম নয়না ঝিল। লম্বায় প্রায় 1432 মিটার এবং চওড়ায় 457 মিটার এই ঝিল প্রায় 27.45 মিটার গভীর। সমুদ্র তট থেকে প্রায় 2084 মিটার উচ্চতায় অবস্থিত এই বিশাল জলাধারের জলের উৎস হচ্ছে দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু। 3 দিক দিয়ে পাহাড়ে ঘেরা, বর্ষার মেঘ ধাক্কা খেয়ে যে প্রবল বৃষ্টিপাত হয়, সেটাই সৃষ্টি করেছে একাধিক ঝিল বা তাল। পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে রয়েছে এরকম অসংখ্য ঝিল, যাদের নাম ভীমতাল, নৌকচি তাল, সাততাল, এরম আরো অনেক ধরনের তাল। এই শহর প্রায় 11 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে। পাহাড়ের ঢাল অনুযায়ী শহরকে মোটামুটি দুটো স্পষ্ট ভাগে চিহ্নিত করা হয়। উত্তরের দিকে পাহাড়ের ঢাল বেশি, তাই সেই অঞ্চলের নাম মল্লিতাল। দক্ষিণের দিকে পাহাড়ের ঢাল প্রায় সমতলে এসে মিশেছে, তাই তার নাম তল্লিতাল। এই অঞ্চলটিকে ঘিরে রেখেছে 7টি পাহাড়। উচ্চতার ক্রমানুসারে সেগুলো হচ্ছে হানিবানি, আয়ারপাটা, শেরকা ডান্ডা, লরিয়া কাঁটা, আলমা, দেবপাটা এবং চীনা। তল্লিতালের পশ্চিমে রয়েছে ব্রিটিশ যুগের কয়েকটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান, যেমন শেরউড কলেজ, সেন্ট মেরি কনভেন্ট কলেজ এবং সেন্ট জোসেফ কলেজ। পূর্ব দিকে রয়েছে সমুদ্রতল থেকে সবচেয়ে বেশি উচ্চতায় অবস্থিত একটি বিখ্যাত চিড়িয়াখানা। একটু উত্তরে গেলেই পশ্চিম দিকে আয়ারপাটা শেষ হয়েছে টিফিন টপে। তারই নিচে রয়েছে কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগ। তার ঠিক নিচে ঝিলের ধারে রয়েছে পাষাণ দেবী মন্দির।
ঝিলের পূর্ব প্রান্ত ধরে রয়েছে মল্লিতাল এবং তল্লিতালের মধ্যে সংযোগ রক্ষাকারী মল রোড। মল রোড যেখানে শেষ হচ্ছে সেখানে রয়েছে খেলার মাঠ, গুরুদ্বার, নয়না দেবী মন্দির এবং ভুটিয়া বাজার। ঠিক এর উপরেই রয়েছে জামা মসজিদ। নানা ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব এবং সহাবস্থানের এক অনবদ্য নিদর্শন। এরপরে রয়েছে বিখ্যাত ঐতিহাসিক বড়বাজার। বড়বাজারের শেষ প্রান্তে রয়েছে উত্তরাখণ্ডের হাইকোর্ট, যা ব্রিটিশ আমলের প্রধান প্রশাসনিক দপ্তর ছিল। এর উত্তর পশ্চিমে ছড়িয়ে আছে হোটেল এবং রিসর্ট। এসবের মধ্যে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য স্থান: ইকো কেভ গার্ডেন, গার্নি হাউস, যেখানে জিম করবেট গ্রীষ্মকালে থাকতেন, এবং সেন্ট জনস দ্য উইল্ডারনেস। এই গির্জাটি ইংরেজরা প্রথম তৈরি করেছিল, সম্ভবত সেটা 1840 থেকে 1850-এর মধ্যে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি নৈনিতালের রাজভবনে। অনেকটা উইন্ডসর কাসল বা দুর্গের আদলে গথিক এবং ভিক্টোরিয়ান স্থাপত্য রীতিতে তৈরি এই প্রাসাদোপম বাড়ি। 1897 সালে এই ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল। 1857-র মহাবিদ্রোহের পর ব্রিটিশ শাসকরা এই জায়গাটিকেই বেশি নিরাপদ এবং তাদের স্বাস্থ্য উদ্ধারের জন্য অতি উত্তম বলে মনে করেছিলেন। কলোনিয়াল লিগাসি বা ঔপনিবেশিক উত্তরাধিকার কিন্তু ঐতিহ্যে পরিণত হয়েছে। উত্তরাখণ্ডের রাজ্যপাল এখনো গ্রীষ্মকালের 3 মাস এখান থেকেই প্রশাসনিক কাজ চালান। সে যাই হোক, এইরকম স্থাপত্যকলা, নৈশব্দ এবং ভাবগম্ভীর পরিবেশ নানা ইতিহাসের স্মৃতি উস্কে দেয়। চলুন নৈনিতাল শহরের ইতিহাসের দিকে একটু চোখ ফেরানো যাক। আলমোড়া, পিথোরাগড় কিংবা চম্পাবতের মতো নৈনিতালের কিন্তু কোনো প্রাচীন ইতিহাস নেই। এর ধর্মীয় বা রাজনৈতিক কারণ থাকতে পারে, তবে অন্যতম একটি কারণ হিসেবে বলা হয় যে পাহাড়বাসী মানুষেরা ঝিলের ধারে বসতি তৈরি করতেন না, তাই সেখানে গড়ে উঠত না কোনো বাজার, শহর বা নগর। 10ম শতাব্দী পর্যন্ত কুমায়ুনের এই অঞ্চলে রাজত্ব করত বিখ্যাত কতৌরি বংশ। তারপর এসেছিল মহাপরাক্রমশালী চাঁদ বংশের রাজারা। প্রায় 7 দশক ধরে তাদের শাসন চলা সত্ত্বেও তাদের সুবিশাল সাম্রাজ্যের একেবারে প্রান্ত সীমায় ছিল এই অঞ্চল। তারপর কখনো হানা দিয়েছে আফগানি রোহিল্লা কিংবা নেপালের গোর্খা যোদ্ধারা, কিন্তু ব্রিটিশদের আগে কেউ কখনোই এই অঞ্চলে পাকাপাকিভাবে কোনো জনবসতি গড়ে তোলার কথা ভাবেইনি। তাদের এই ভাবনার পিছনে অবশ্যই বাণিজ্যিক এবং রাজনৈতিক কারণ ছিল। কেন, কিভাবে এবং কোন পটভূমিতে এই শৈল শহরের পত্তন হলো, সেসবের পুঙ্খানুপুঙ্খ বিবরণ রয়েছে পিটার ব্যারনের লেখা একটি বিখ্যাত বইতে। বইয়ের নাম নোটস অফ ওয়ান্ডারিংস ইন হিমালয়। পিলগ্রিম অর্থাৎ এক তীর্থযাত্রীর ছদ্মনামে লেখা তার এই রচনা সংকলন প্রকাশিত হয়েছিল সেই সময়ের আগ্রা আখবর পত্রিকায়। 1819 সালের একটি মানচিত্র থেকে জানা যায় সেই সময় থেকেই ব্রিটিশরা এই অঞ্চলের জমি জরিপ করতে শুরু করে। পিটার ব্যারন ছিলেন একজন পরিব্রাজক এবং ব্যবসায়ী। হিমালয় সংলগ্ন প্রায় 1500 মাইল দীর্ঘ অঞ্চল তিনি চষে বেরিয়েছেন এবং শেষে 1841 সালে পৌঁছেছিলেন নৈনিতাল অঞ্চলে। 2 বছর পরে তিনি আবার ফিরে আসেন এবং স্থানীয় মানুষদের থেকে জমি জমা কিনতে শুরু করেন। সেই সময় স্থানীয় থোকদার নূর মোহাম্মদ সম্পর্কে একটি চমৎকার কাহিনী প্রচলিত আছে। কাহিনীটা হচ্ছে এইরকম: এই নূর মোহাম্মদ ছিলেন ইংরেজদের হয়ে রাজস্ব সংগ্রহকারী এবং তিনি কোম্পানির কাছে দাবি করেছিলেন এই পুরো নৈনিতাল অঞ্চলেই তার অধিকার রয়েছে। সেই সময় তার কেসটি কিন্তু কোম্পানির সঙ্গে চলছিল। এইবার পিটার ব্যারন তাকে বলেন যে চলো নৌকো করে আমরা এই ঝিলের মাঝখানে যাই। তো ঝিল ঘুরতে বেরিয়ে যখন নৌকাটি মাঝখানে পৌঁছলো,
তখন কিন্তু পিটার ব্যারন বললেন যে দেখো বাবা, হয় মানে তুমি কোম্পানিকে তোমার এই সত্ত্বাধিকার ছেড়ে দাও এই অঞ্চলের ওপর, না হলে কিন্তু এই নৌকায় তোমাকে ডুবিয়ে মারবো। সঙ্গে সঙ্গে ভয় পেয়ে নূর মোহাম্মদ কিন্তু তৎক্ষণাৎ তার সত্ত্ব ছেড়ে দিয়ে কোম্পানিকে লিখে দিলেন। এভাবেই শোনা যায় যে নৈনিতাল অঞ্চল ধীরে ধীরে ব্রিটিশদের হাতে একটি শহর হিসেবে আস্তে আস্তে গড়ে উঠল। 1940 থেকে 1950-এর মধ্যে ব্রিটিশ ব্যবসায়ী এবং কোম্পানি কর্মচারীদের সক্রিয় উদ্যোগে এ শহরের পত্তন শুরু হয়েছিল। 1948 সালে গড়ে উঠেছিল এই শহরের প্রাচীনতম স্থাপত্য, যেটা আগেই বলেছি, সেটা হচ্ছে সেন্ট জনস চার্চ ইন দ্য উইল্ডারনেস। সারাদিন এভাবে নানা আকর্ষণীয় স্থানগুলো ঘুরতে ঘুরতে বেলা গড়িয়ে গেল। বিকেলের পড়ন্ত রোদে যখন ময়দানের কাছে পৌঁছলাম, তখন আশ্চর্য হয়ে দেখলাম ময়দান যেন এক কংক্রিটের চাদরে ঢাকা, কোথাও কোনো ঘাসের চিহ্ন নেই। অন্ধকার নামতেই তিন দিকের পাহাড়ে যখন হোটেল, রেস্টুরেন্ট এবং অসংখ্য অট্টালিকা থেকে আলো জ্বলে উঠল, তখন মনে হচ্ছিল যেন অকাল দীপাবলির আলোয় ভাসছে নৈনিতাল। পিটার ব্যারন এই শহরের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, এটা একটা অ্যাম্ফি থিয়েটারের মতো। এর তিন দিকে ঘেরা 7টি পাহাড় এবং একদিকে সমতল। কিন্তু পিটার বর্ণিত সেই সবুজ ঘাসের ময়দান কিন্তু এখন বিদায় নিয়েছে। তার পরিবর্তে এখন দেখা যাচ্ছে ইট, কাঠ, কংক্রিটের জঙ্গল। প্রতি বছর প্রায় 10 লক্ষেরও বেশি পর্যটক এখানে বেড়াতে আসেন। পর্যটনই এখানকার অর্থনীতির মূল ভিত্তি। পর্যটনের মরশুম মার্চ থেকে জুন। নৈনিতালের মতো ছোট্ট শহর এত ভিড় সামলাতে অভ্যস্ত নয়। যানবাহন নিয়ন্ত্রণ মাঝে মাঝে অসম্ভব হয়ে পড়ে। পর্যটনের মরশুমে তো শহরে ঢোকার মুখে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়, নৈনিতাল হাউসফুল। তবু এটাও তাই ঠিক, এই শহর কিন্তু আপনাকে স্বাগত জানাবার জন্য সর্বদা প্রস্তুত। আমরা আপাতত নৈনিতাল থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। আপনারা চোখ রাখুন ট্রাভেল কোয়েস্ট ইন্ডিয়া চ্যানেলে। নমস্কার, ভালো থাকবেন।